আসসালামু আলাইকুম। আমন্ত্রণ পূর্ব পশ্চিমে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ভারতের প্রধানমন্ত্রী যেই হোক, ইমরান খানের সঙ্গেই হবে প্রথম সাক্ষাৎ। আমরা ভারত ভাঙতে চাইলে ভারতের অস্তিত্বই থাকতো না, মন্তব্য ফারুক আবদুল্লার। বিশ্ববাজারে বেড়ে যাবে তেলের দাম, হুঁশিয়ারি ইরানের। ধসে পড়ছে নটরডেম ক্যাথেড্রালের চূড়া। এবং ভারতের ভোটার তালিকা থেকে উধাও ক্রিকেটার রাহুলের নাম। এরপরে আসছি পুরো খবরে। ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী যেই নির্বাচিত হোক, লোকসভা নির্বাচনের পর তার প্রথম সাক্ষাৎ হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে। খবর টাইমস অব ইন্ডিয়ার। আগামী 14 এবং 15 জুন চীনের সাংহাইয়ে কোঅপারেশন সামিট অনুষ্ঠিত হবে, যেখানে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের প্রধানদের সঙ্গে বৈঠকে বসবেন। এখানেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। সেই জন্য ক্ষমতায় আসার পরই পাকিস্তান বিষয়ে কূটনৈতিক দৃষ্টিভঙ্গি ঠিক করতে হবে নয়াদিল্লির। চীনের সাংহাইয়ের বৈঠক কতটা ফলপ্রসূ হবে তা নির্ভর করবে পাকিস্তান বিষয়ে ভারতের বিদেশ নীতির ওপর। গত 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতীয় আধাসামরিক বাহিনীর কনভয়ে ভয়াবহ হামলার পর পাকিস্তানের সঙ্গে অনেকটা যুদ্ধে জড়িয়ে গিয়েছিল ভারত। 26 ফেব্রুয়ারি পাকিস্তান সীমান্ত বালাকোটে ভারতের বিমান হামলায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মোহাম্মদের 300 জন নিহত হয়েছে বলে দাবি জানায় ভারত সরকার, যদিও এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি নয়াদিল্লি। তবে ঘটনার পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের অভ্যন্তরে বোমা হামলা করে। সেই পাক অভিযানের জবাবে ভারতীয় বিমান বাহিনীর কয়েকটি যুদ্ধ বিমান পাকিস্তানের অভ্যন্তরে ঢুকলে ভারতের একটি যুদ্ধ বিমানকে ভূপাতিত করে পাক সেনারা। বিমানটির পাইলটকেও আটক করে তারা। এরপর ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের একটি F-16 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলে দাবি করে মোদী সরকার, কিন্তু সেই অভিযানে কোনো F-16 যুদ্ধ বিমান ব্যবহার করা হয়নি, জানায় ইমরান খানের সরকার। ভারতীয় যুদ্ধবিমান MiG-21 ভূপাতিত করার প্রমাণ হিসেবে পাক কারাগারে আটক সেই বিমান পাইলট অভিনন্দন বর্তমানকে শান্তির বার্তা হিসেবে ফেরত পাঠায় পাকিস্তান। কিন্তু পাক যুদ্ধবিমান F-16 ভূপাতিত করার দাবির পক্ষে কোনোই যুক্তি বা প্রমাণ দেখাতে পারেনি নরেন্দ্র মোদী। মার্কিন সাময়িকী ফরেন পলিসির প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্প্রতি পাকিস্তানের কাছে বিক্রি করা সমস্ত F-16 যুদ্ধবিমান গুনে দেখেছে যুক্তরাষ্ট্র। তারা সবকটি F-16 বিমান অক্ষত পেয়েছেন। সেখানে একটি যুদ্ধ বিমানও কম পায়নি মার্কিন বিশেষজ্ঞরা। সেই অর্থে মোদী সরকার এতদিন পাক যুদ্ধ বিমান ভূপাতিত করার যে দাবি করে আসছিল তার পুরোটি ছিল ভিত্তিহীন। এর মধ্যে নির্বাচন শুরুর একদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি ক্ষমতায় এলে নয়াদিল্লির সঙ্গে শান্তি আলোচনা শুরু করার ভালো সুযোগ তৈরি হবে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ইমরানের এই কথায় উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক অঙ্গন। কথায় কথায় বিরোধীদের পাকিস্তানি বলে আক্রমণ করা মোদী এবার বিরোধীদের তোপের মুখে পড়েছেন। কংগ্রেস থেকে শুরু করে আম আদমি পার্টি এবং কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতি সবাই মোদীকে আক্রমণ করেছেন। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে পাল্টা তোপ দাগলেন কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ। ঠিক একদিন আগে নরেন্দ্র মোদী বলেছিলেন আবদুল্লাহ ও মুফতি মেহবুবা ভারত ভাঙার চেষ্টা করছেন। এর প্রতিক্রিয়ায় সোমবার ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ বলেন, আমার পরিবার যদি ভারত ভাঙার চেষ্টা করত তাহলে ভারত বলতে কোনো দেশই থাকতো না। রোববার কাশ্মীরের কানতুহায় এক নির্বাচনী সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, মেহবুবা ও আবদুল্লাহর পরিবার কাশ্মীরের 3 প্রজন্মকে ধ্বংস করেছে। আমি তাদের ভারত ভাঙার সুযোগ দেব না। এরই প্রতিক্রিয়ায় ফারুক আবদুল্লাহ বলেন, নরেন্দ্র মোদী ভারতকে বিভক্ত করার চেষ্টা করেছেন, কিন্তু তিনি কোনোভাবেই সফল হবেন না। তিনি আরও বলেন, আমাদের দল সকল মানুষের অধিকার আদায়ের জন্যই লড়াই করছে। সে মুসলমান, হিন্দু, শিখ, খ্রিস্টান কিংবা বৌদ্ধ তার বিচার না করেই আমাদের লড়াই চলবে সবার জন্য। মোদী তার সর্বোচ্চ চেষ্টা করেও ভারতে বিভক্ত করতে সক্ষম হবে না। আমি তাকে বলছি, আপনিই ভেঙে যাবেন, ভারত না। আপনি আবদুল্লাহ পরিবারকে ভারত ভাঙার চেষ্টায় অভিযুক্ত করছেন। তারা যদি ভারত ভাঙতেই চাইতো তাহলে ভারত বলতে এখন কোনো দেশই থাকতো না। শ্রমিকদের এক সমাবেশে বক্তৃতা করতে গিয়ে কাশ্মীরের সাবেক এই মুখ্যমন্ত্রী আরও বলেন, মোদীর মনে রাখা উচিত 1996 সালে যখন কেউ এখানে ভোটে লড়তে চায়নি তখন আমি এগিয়ে এসেছি। অনেক নিষেধ সত্ত্বেও আমি জনগণের অধিকারে কথা বলতে চেয়েছি। আপনার সেটি ভুলে যাওয়া কোনোভাবেই উচিত নয়। ইরানের খনিজ তেল বিষয়ক মন্ত্রী বিজান জাঙ্গানি বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন,
যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর চাপ বৃদ্ধি করে তাহলে বিশ্বব্যাপী তেলের বাজারে অপ্রত্যাশিত অস্থিরতা দেখা দিতে পারে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের তেল রফতানির ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে আরও কঠিন করার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের কাছ থেকে তেল কেনার ক্ষেত্রে আর বিশ্বের কোনো দেশকে ছাড় দেওয়া হবে না। ইরানের খনিজ তেল বিষয়ক মন্ত্রী এ সম্পর্কে বলেন, বিশ্ববাজারে তেলের দাম সব সময় ওঠানামা করে। তাছাড়া বিষয়টি এরকম নয় যে চাহিদার তুলনায় সরবরাহ অনেক বেশি কিংবা বিশ্বের অন্যান্য দেশের পক্ষে তেলের উৎপাদন অনেক বেশি বাড়িয়ে দেওয়ার সুযোগ রয়েছে। বিজান জাঙ্গানে বলেন, মাইক পম্পেও ইরান বিরোধী প্রচারণার অংশ হিসেবে তেহরানের ওপর চাপ বৃদ্ধি দাবি করেছেন। তেলের দাম প্রতিদিন বাড়ছে, তার এই বিষয়টি নিয়ে ক্রেতাদের মধ্যে উদ্বেগও তৈরি হয়েছে। তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে চাপ বৃদ্ধি করবেন নাকি যুক্তরাষ্ট্রের পেট্রোল পাম্পগুলোতে তেলের দাম স্থিতিশীল রাখবেন সে সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই নিতে হবে। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত 850 বছরের পুরনো নটরডেম ক্যাথেড্রালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার বিকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রায় 400 জন কর্মী 4 ঘন্টারও বেশি সময় ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও আগুনে ক্যাথেড্রালের চূড়া সহ ছাদ ধসে পড়ে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। ভবনটিতে মেরামত কাজের সময় এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে কর্তৃপক্ষ ধারণা করছে। প্যারিসের মেয়র আন্নে হিদালগো এটিকে ভয়ঙ্কর আগুন বর্ণনা দিয়ে বলেছেন, ভয়াবহ আগুন আমাদের প্যারিসের ঐতিহ্যবাহী স্মারক ধ্বংস করে দিল। তিনি সবাইকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলেছেন। 850 বছরের পুরনো ক্যাথেড্রালটি ক্যাথলিক খ্রিস্টানদের উপাসনালয় হলেও প্রায় 1000 বছরের শিল্প সংস্কৃতির সাক্ষী। নটরডেমে ক্যাথেড্রালের একজন মুখপাত্র আন্দ্রে ফিনেট জানিয়েছেন, ক্যাথেড্রালের উপরের অংশের যার কিছুটা 1300 এবং আরেকটি অংশ 19 শতকে তৈরি তা সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। তবে শেষ পর্যন্ত বিশাল ক্যাথেড্রালের খিলানগুলি রক্ষা পাবে কিনা তা নিশ্চিত নয়। এর আগে গত 5 ফেব্রুয়ারি প্যারিসের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জন নিহত হন, আহত হন আরও 26 জন। এদিকে ভারতের কর্ণাটক রাজ্যের নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি, অথচ তার নাম নেই ভারতের ভোটার তালিকায়। কিন্তু ভারতের কর্ণাটক রাজ্যের জনসাধারণকে ভোটমুখী করতে তিনিই প্রচারের মুখ। কর্ণাটক রাজ্যের নির্বাচন কমিশনের পোস্টারে ছেয়ে রয়েছে তার মুখ, অথচ ভারতের ভোটার তালিকায় নামই নেই তার। তিনি ভারতের সাবেক ক্রিকেটার অধিনায়ক রাহুল দ্রাবিড়। একদিকে যখন ভারতের কর্ণাটক রাজ্যে আমজনতাকে ভোটমুখী করতে তার ছবি, পোস্টার ও ভিডিও নির্বাচন কমিশনের তরফে ব্যবহার করা হচ্ছে, তখনই অন্যদিকে তার নামই নেই ভোটার তালিকায়। ভারতের নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভারতীয় ক্রিকেট জগতে মিস্টার ডিপেন্ডেবল বলে পরিচিত রাহুল দ্রাবিড় আগে থাকতেন বেঙ্গালুরুর ইন্দিরানগড়ে। সেখানেই ছিল তার পৈতৃক বাড়ি, যেটি বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের আওতাধীন। বর্তমানে রাহুল দ্রাবিড় পাকাপাকিভাবে বসবাস করছেন বেঙ্গালুরু নর্থ কেন্দ্রের মালেশ্বরম এলাকায়। তিনি বাড়ি বদলানোর কয়েকদিনের মধ্যেই পুরনো ঠিকানা থেকে রাহুল দ্রাবিড়ের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে নির্বাচন কমিশনের 7 নম্বর ফর্ম জমা দেন তার ভাই বিজয় দ্রাবিড়। সেই মতো রাহুল দ্রাবিড়ের নাম ভোটার তালিকা থেকে কেটে দেয় নির্বাচন কমিশন। ভারতীয় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার পর নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে গেলে ফের নির্বাচন কমিশনের 6 নম্বর ফর্ম জমা দিতে হয়। কিন্তু রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রে সেই ফর্ম আর জমা পড়েনি বলে দাবি করেছে নির্বাচন কমিশন। বর্তমানে রাহুল দ্রাবিড় যে অঞ্চলের স্থায়ী বাসিন্দা, সেই ব্যাঙ্গালোর নর্থ কেন্দ্রের মাথিকের মহকুমা সূত্রে জানা যায়, রাহুলকে ভারতীয় নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার পর বিষয়টি খেয়াল করে কমিশন। তারপরে নির্বাচন কর্মকর্তারা রাহুল দ্রাবিড়ের নাম ভোটার তালিকায় তোলার জন্য একাধিকবার তার নতুন ঠিকানার বাড়িতে গিয়েছিলেন, কিন্তু প্রতিবারই তাদেরকে জানানো হয়েছে বাড়িতে ক্রিকেট তারকা নেই। শেষমেশ আর ভোটার তালিকায় নাম তোলা হয়নি রাহুল দ্রাবিড়ের। এখনকার মতো এটুকুই ছিল। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।